টুডেজ টাইমস হেডলাইনে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আজকে আমরা 5টি বিশেষ সংবাদ নিয়ে বিশ্লেষণ করব। প্রথমেই আমরা যাচ্ছি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে, ভারত এবং আমেরিকার ব্যাটলফিল্ড নিয়ে কথা বলছি আমাদের কূটনৈতিক সংবাদদাতা শাহরিয়ার জামানের সাথে। কি আছে আপনার ওই রিপোর্টে? জানুয়ারি মাসের 2 তারিখে আমরা একটা রিপোর্ট করেছিলাম, দিল্লি সিগন্যালস আউটরিচ টু গভর্নমেন্ট। সেখানে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে জয়শঙ্কর সাহেব ঢাকায় আসলেন, এসে খালেদা জিয়ার ফিউনারেলে পার্টিসিপেট করলেন, অ্যান্ড হি অলসো হ্যাড এ মিটিং উইথ তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন। সেই সময় তার পরের দিনে রাজনাথ সিং, তাদের ডিফেন্স মিনিস্টার, আমাদের হাই কমিশন ইন দিল্লি, সেখানে গিয়ে কন্ডোলেন্স বুকে সই করলেন। তো সেটা দেখে আমাদের কাছে কেন জানি না মনে হচ্ছিল, এবং আমরাও বিশ্লেষকদের সাথে কথা বলে যেটা সে সময় একটা রিপোর্ট করেছিলাম, যে দিল্লি সিগন্যাল দিচ্ছে নেক্সট গভর্নমেন্টকে, এবং পসিবলি নেক্সট গভর্নমেন্ট ইজ বিএনপি। আমরা একটা রিপোর্ট করেছি ইউএস ওয়ার্মস টু জামাত। এটার শুরুটা যদি আমি দেখি, যে জানুয়ারি মাসের 22 তারিখে ওয়াশিংটন পোস্টে একটা অডিও ক্লিপের উপর ভিত্তি করে একটা রিপোর্ট তারা করে। সেখানে তারা বলার চেষ্টা করে যে তারা জামাতের সাথে সম্পর্ক রাখছে এবং তারা চায় যে জামাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম, যে জামাতের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের বিভিন্ন পাবলিকলি, আমি আবারও শব্দটা ব্যবহার করছি, নট প্রাইভেটলি, পাবলিকলি তারা বলছে যে তারা ইউএসের সাপোর্ট পেয়েছে এবং ইউএসের সাপোর্টের মাধ্যমে তারা সরকার গঠন হয়তো বা করবে। দুটোর যদি আমি একটুখানি বড় একটা ফ্রেমে দেখতে চাই, যে বাংলাদেশে বিএনপিকে সিগন্যাল দিচ্ছে ইন্ডিয়া, আর জামাতের ভাষ্যমতে, জামাতের নেতাদের ভাষ্যমতে তাদেরকে সিগন্যাল দিচ্ছে ইউএস। দ্যাট ইজ দ্য হোল স্টোরি। বিএনপি কিন্তু কখনো এই ধরনের কোনো আকার ইঙ্গিত সিগন্যাল দেয়নি, কিন্তু জামাত নেতাদের কথাবার্তায় কিন্তু বোঝানো হচ্ছে তাদের পাশে ইউএসএ আছে। এইটা কি জামাত ডেটোরেন্সের জন্য করছে, বা কোনো ধরনের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এটা তারা নিজে থেকেই জানাইতে চাচ্ছে? এটা ম্যাচুরিটির অভাব। প্রাইভেট ডিসকাশনে যদি ইউএসদের সাথে জামাতের কোনো নেতৃস্থানীয় ব্যক্তির কোনো প্রাইভেট ডিসকাশন হয়ে থাকে, আপনি সেই জিনিস বাইরে বলবেন না। দ্যাটস দ্য ডিল। বাট অডিওটা লিখতে তো আর জামাত করেনি, কিন্তু জামাতের নেতারা আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে তাদের পাশে আমেরিকা আছে। অন্য পার্ট, বাট কিন্তু জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা যেটা বলার চেষ্টা করছে, যে তাদের সাথে ইউএস অফিসিয়ালদের কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, এইটা বলার বিষয় না। অ্যাটলিস্ট পাবলিক ডোমেইনে তো নাই। আপনার সঙ্গে বিভিন্ন দেশের দূতদের সাথে, রাষ্ট্রদূতদের সাথে মিটিং হচ্ছে, সেটার আপনি জেনারেল একটা যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হচ্ছে, বা পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি, রাজনৈতিক যোগাযোগ, এইগুলো আপনি বলতে পারেন, এগুলো খুব জেনারেল। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের আমরা আগেও দেখছি, ইলেকশনের আগেই তারা সবাই মিলে দল বেঁধে ওয়েস্টার্নদের কাছে যায়, কেউ ইন্ডিয়ানদের কাছে যায়। এইটা আমার মনে পড়ে, আমি ওই প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করেছি 2018 সালে। মার্শা বার্নিক্যাট যখন বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন, তখন ফেয়ারওয়েল প্রেস কনফারেন্স, সেইখানে উনি যেটা বলেছিলেন, যে ইউএস অ্যাম্বাসেডারের লিভিং রুমে পলিটিক্যাল লিডাররা রুটিনলি সেখানে যেত এবং পলিটিক্যাল ডিল হতো সেখানে। সো ইউ সি ইটস নাথিং নিউ। এই দেউলিয়াপনাটা কেন? দেউলিয়াপনা কারণ অতীতে তো দেখা গেছে যে এইরকম যারা ইউএস অ্যাম্বাসেডারের ড্রয়িং রুমে বা লিভিং রুমে গিয়েছেন, তারা তো অনেক বছর ইউএসএ তাদেরকে ক্ষমতায় বসাইতে পারে নাই। হ্যাঁ, এগ্রিড। কিন্তু এখানে এন্ড অফ দ্য ডে যে পিপুলের যে পালস, প্রবাবলি আমাদের পলিটিশিয়ানরা ওই পিপুলের পালসের থেকে বেশি নির্ভর করে হচ্ছে গিয়ে বিদেশি শক্তিরা তাকে এসে ক্ষমতায় বসিয়ে দেবে। এটা এর আগেও আমরা দেখেছি, যে আপনি যদি খেয়াল করে দেখেন, যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও একটা পার্টিকুলার দেশের উপরে, ভারতের উপরে তাদের যে নির্ভরশীলতা, সেটা কোনো নাথিং সিক্রেট ইন ইট। আবার অ্যাট দ্য সেম টাইম সেই সময় ইউএস কিন্তু তাদের বিরোধিতা করেছে, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং, ইভেন 2012-13 সময়ের যদি আমরা দেখি, যখন স্ট্রিট ভায়োলেন্স চলছিল, তখনও কিন্তু তারা বারবার বলছিল, ইউএস বারবার বলছিল যে আমরা ইলেকশনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ, এই শব্দগুলো কিন্তু তখন থেকেই তারা বলে আসছিল। 14 জানুয়ারি মাসে ইলেকশন, আমরা দেখলাম যে সুজাতা সিং, ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি, দেন ফরেন সেক্রেটারি
সাডেনলি ঢাকায় চলে আসলেন জাস্ট বিফোর দ্য ইলেকশন, এবং হ্যাড এ সিরিজ অফ মিটিং উইথ খালেদা জিয়া, এরশাদ সাহেব এবং আরও অনেক লিডারের সাথে কথাবার্তা বলেন, এবং তারপরে তো হোটেল সোনারগাঁয়ে উনি সাংবাদিকদের সাথেও অনেকক্ষণ কথাবার্তা বলেছেন। তো সেগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, সেই নির্ভরশীলতা তো ছিলই। এরপরে যদি আপনি একটু ফাস্ট ফরওয়ার্ড করি, ট্রাম্প সাহেবের আমলে হয়তো বা আওয়ামী লীগ অতটা প্রবলেম ফেস করে নাই, কিন্তু ডেমোক্রেট যখনই ছিল তখনই কিন্তু তাদেরকে কনসিস্টেন্টলি এবং কন্টিনিউয়াসলি তাদেরকে বলা হয়েছিল যে রুল বেসড যে পলিটিক্স, অর্থাৎ ফ্রি ফেয়ার ইলেকশন, রুল অফ ল, স্পেস ফর সিভিল সোসাইটি, মিডিয়া ফ্রিডম, এইসব নানা কিছু দিয়েই তারা প্রেশারাইজ করেছে, স্যাংশন দিয়েছে, এইগুলো করে গভর্নমেন্ট ফালানো যায়, কিন্তু কি ভোটের মধ্যে ক্ষমতায় নেওয়া যায় কিনা, এটার সিগনিফিকেন্টটা কি আসলে? আমরা যদি বাংলাদেশের ইতিহাসে 4টা ইলেকশনের কথা আমরা সবাই বলে থাকি, 91, 96, 2001, 2008, এই 4টা ইলেকশনের যে ফলাফল, এটা পাবলিকের যে অ্যাসপিরেশন সেটার বাইরে গিয়েছে, এটা কেউই ডিমান্ড করে নাই। বরঞ্চ পাবলিক এই 4টা ইলেকশনকে আপহোল্ড করে, এবং তারা এখনও বলে দিজ আর দ্য 4 বেস্ট ইলেকশনস দ্যাট বাংলাদেশ হ্যাজ এভার হ্যাড। তো আমি যদি সেই কনটেক্সটে বলি যে এন্ড অফ দ্য ডে ইটস পিপলস চয়েস। না, তাহলে জামাত এই প্রচারণাটাতে ফুয়েল দিয়া কি অ্যাডভান্টেজ নিতে চায়? তাদের কি কোনো বেনিফিট হবে আসলে? কোনো ক্লিয়ার না। যে আপনি যেটা প্রথমে বললেন যে বিএনপি কিন্তু তাদের মোরলেস ইটস ওপেন বলতে আমি বোঝাচ্ছি যে ইন্ডিয়া কিন্তু লুকায়নি। ইন্ডিয়ার যদি আপনি ওদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো দেখেন, জয়শঙ্করকে বাংলাদেশে পাঠানো অথবা রাজনাথ সিংকে হাই কমিশনে যাওয়া, এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, তারা তাদের যে পছন্দের যে জায়গাটা সেটা কিন্তু তারা পরিষ্কার করেছে। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশের পক্ষ থেকে বিএনপি কিন্তু কখনোই আগ বাড়িয়ে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করে, বিএনপির জায়গা থেকে খুবই রিস্কি গেম। কারণ ওইখানে হলে আবার একটা সমস্যা আছে যে ভোটের এতে এটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ বাংলাদেশে এটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজ করে। অন্যদিকে জামাত খুবই বেশি মাত্রায় তারা ইউএস তাদের পক্ষে রয়েছে, এইটা বেশি মাত্রায় প্রচারণা চালাচ্ছে। এইখানে কি ইউএস অ্যাম্বাসেডরকে বলতে হলো আমরা কোনো সাইড নিব না, এবং এটাই তাদের স্ট্যান্ড। এবং এটাই স্ট্যান্ড, সে ফর এক্সাম্পল বাংলাদেশে যদি ইলেকশনে জামাত না যেতে, তাহলে কি ইউএস কি করবে? না, জামাত না যেতে জামাত অপোজিশনে যাবে। ইউএস অপোজিশন এবং রুলিং পার্টি বোথ সাইডে তারা এনগেজমেন্ট রাখে, এবং এটাই হয়। সব পলিটিশিয়ানদের সাথেই কিন্তু তাদের যোগাযোগ থাকে। গভর্নমেন্টের সাথে তাদের বেশি যোগাযোগ রাখতে হয়, কারণ গভর্নমেন্ট মেশিনারি তো ফাংশন করতে হবে, স্টেট টু স্টেট রিলেশনশিপ তো এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য তারা গভর্নমেন্টের সাথে বেশি সম্পর্ক রাখে। ইট ইজ অবভিয়াস। এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের বিরুদ্ধে অপোজিশনের কাছেও রাখতে হয়, না হলে তাদের স্বার্থের পক্ষে কোনো কিছু হইলে যদি অপোজিশন রাস্তায় নেমে যায়, তাহলে তো রুলিং পার্টি কিছু করতে পারবে না। না, সেটা একটা আছে। আর এইটা বিদেশিরা যেটা চায় যে তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে পারসু করে, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট পারসু করার ক্ষেত্রে অপোজিশনের সাথে যোগাযোগ রাখাটা কোনো ব্যারিয়ার না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা হেল্পফুল। যে তারা কোনো কিছু চায় যে হয়তো বা অপোজিশন মনে করছে যে ওকে এই সুবিধাটা দিচ্ছে কেন, তাদেরকে বোঝানোরও তো বিষয় রয়েছে যে এটা দেখো তোমার বাংলাদেশের জন্যই কিন্তু বেটার। এটা হয়তো সরকার অপোজিশনের কাছে যাবে না, কিন্তু এই রুলিং পার্টি এন্ড অপোজিশন দুইটার সাথে রিলেশন রাখাকে ট্রুলি মিন করে রিলেশনশিপ উইথ পিপল আসলে। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে কি আসল কথা, যে আমরা একটা দেশের সরকারের সঙ্গেই শুধু না, আমরা অ্যাক্রস দ্য বোর্ড সবার সঙ্গেই সম্পর্ক রাখতে চাই। দ্যাট রিফ্লেক্টস যে ইভেন আপনি যদি ইন্ডিয়ান সিস্টেমেও দেখেন, লিডার অফ দ্য অপোজিশনের সঙ্গে বিদেশি ডিগনিটারি যখন আসে, তখন এটা দেখা করাটা তাদের জন্য ম্যান্ডেটরি। যে কাজটা আসলে ইন্ডিয়া করতে পারে নাই এত বছর, তারা কিন্তু তখন শুধু একটা পার্টির সাথে সম্পর্ক রাখছে, অপোজিশনের সাথে সম্পর্ক রাখলে হয়তো এক বাস্কেটে সব ডিম যাইতো না। এইটাও একটা বড় জিনিস, এবং প্রবাবলি দে লার্ন দেয়ার লেসন। এবং এখন তো দেখছি যে তারা রিচ আউট করছে সমস্ত অ্যাক্রস দ্য বোর্ড, সব পলিটিক্যাল পার্টিগুলোর সাথে রিচ আউট করছে, জামাতের সঙ্গেও তারা কথা বলছে, এবং আম প্রিটি মাচ শিওর এনসিপির সঙ্গে কোনো না কোনো একটা স্টেজে তাদের কোনো একটা লেভেলে তাদের যোগাযোগ, তারা সবারই সঙ্গে যোগাযোগ রাখবে, এটাই খুবই স্বাভাবিক, কারণ তাদেরও তো অনেক ইন্টারেস্ট রয়েছে। এবং যেটা আপনি পয়েন্ট আউট করলেন যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখলেই যে তাদের ইন্টারেস্ট একদম নিরবিচ্ছিন্নভাবে সবসময় অব্যাহত থাকবে, দ্যাট ইজ নট দ্য কেস। প্রবাবলি এটা উল্টো রেজাল্ট দেবে, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আরও বেশি বাংলাদেশে গ্রো করবে। আজকে তো আমাদের দুইটা স্টোরি আছে যেটা একটু আলোচনার মধ্যে আছে। একটা হলো জামাতের আমির শফিকুর রহমানের আল জাজিরাকে দেওয়া ইন্টারভিউ, আর আরেকটা আলাদা স্টোরি যেটা টাইম ম্যাগাজিনকে দেওয়া তারেক রহমানের ইন্টারভিউ।
আমরা প্রথমে একটু কথা বলতে চাই, জামাত আমিরের ইন্টারভিউটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি হয়েছে, এটার কারণটা কি? কারণটা জামাতের আমির নারীদের সম্পর্কে তার দলের যে স্টান্স সেটাকেই তিনি রিইনফোর্স করছেন। তিনি তার স্টান্সকে, তার দলের স্টান্সকে তিনি ডিফেন্ড করার কোনো চেষ্টাই করেননি, বরং তিনি আরও জিনিসটাকে রিএস্টাবলিশ করছেন। তিনি বলেই দিয়েছেন যে জামাতের নেতৃত্বে কোনোদিন নারীদের আসা সম্ভব হবে না। এবং এইটা হিসেবে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা কি ব্যাখ্যা দিয়েছেন তিনি? তার ব্যাখ্যাটাও কিছুটা কন্ট্রোভার্সাল আমি বলবো, ব্যক্তিগত মতামত। তিনি বলেছেন যে আল্লাহ সবাইকে তার মতো করে বানিয়েছেন এবং নারীদেরকে তিনি আল্লাহ তাআলা কোট আন কোট যেভাবে বানিয়েছেন তাতে এই ধরনের দায়িত্ব পালন করা নারীদের পক্ষে সম্ভব না। কিন্তু এট এ টাইম কিন্তু তিনি আবার সেলফ কন্ট্রাডিক্টরিও কথা বলেছেন। যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে নারীদের কোনো নমিনেশন দেওয়া হয় নাই, তিনি কিন্তু আবার বলেছেন উই আর প্রিপেয়ারিং ফর নেক্সট ইলেকশন। তাতে উনার এই কথার কি মানে বুঝবো আমরা? এটা আমি ধরতে পারি তিনি বলছেন যে একেবারে না করে না দিয়ে ভেবে দেখবো, হয়তো ভবিষ্যতে হতেও পারে, এ ধরনের কোনো একটা প্রতিশ্রুতি। বাট প্রতিশ্রুতি তো স্রেফ প্রতিশ্রুতি, এটা যদি ইট ইজ নট ব্যাকড আপ বাই অ্যাকশন, হোয়াট মিনিং ওয়ার্ডস হ্যাভ। একই নেতা একটু আগে একটা বলছেন, একই ইন্টারভিউতে তিনি আবার আরেকটি বলছেন, এটাকে আমরা কি বলবো? আমার মনে হচ্ছে যে তিনি নারীদেরকে হয়তো কর্মী হিসেবে দেখতে চান, হয়তো তিনি রুকন, এই লেভেলে নারীদের অংশগ্রহণ তার কাছে অলরাইট, বাট নেতৃত্বের লেভেলে গেলে সেটাই তার কাছে আপত্তির কারণ হয়ে দাঁড়াবে। না, কিন্তু রুকন কিন্তু জামাতের সর্বোচ্চ জায়গা, এবং যেখান থেকে রুকন হতে পারলে তো প্রেসিডেন্ট হইতো কোনো অসুবিধা নাই। আমার তো মনে হয় না তিনি রুকন হিসাবে দেখতে চাচ্ছেন। নারী রুকন সম্ভবত আছেন। কিছুদিন আগে একজনকে মাথায় শার্প অস্ত্র দিয়ে, চাপাতি দিয়ে কুপিয়ে একজন নারী কর্মীকে জামাতের আহত করা হয়েছিল। জি, ওনার কিন্তু পোস্ট ছিল রুকন। তার জায়গায় তিনি দেখতে চান কিনা নো, সেইটা সম্ভবত তিনি বলেছেন। তিনি তার কথা দিয়ে বলেননি। অ্যাকচুয়ালি হি ডেফার্ড দিস জাজমেন্ট টু দ্য অলমাইটি। হি সেজ যে অলমাইটি হ্যাজ নট ডিজাইনড এনি উইমেন বেসিক্যালি ফর দ্যাট পজিশন। আমরা যদি টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ইন্টারভিউটা দেখি, ওইটাতে কি আছে আসলে? তারেক রহমানের যে ইন্টারভিউটা তিনি দিয়েছেন টাইম ম্যাগাজিনকে, মোটামুটি ওনার পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। জি, ওনার কন্ট্রোভার্সি আছে অবশ্যই, তবে এটাও ঠিক যে বাংলাদেশের কম বেশি 70% মানুষের জনসমর্থন বা ভালোবাসা বলা হোক না কেন, সেটাও তার আছে। এখন তাকে একটু যেভাবে ডিফাইন করা হয়েছে টাইম ম্যাগাজিন যেভাবে করছে, আমি ইন্টারেস্টিং মনে করি। তাকে বলা হচ্ছে যে তিনি কি রিডিমার না তিনি একজন ডার্ক প্রিন্স। এখানে রিডিমারকে, যিনি উদ্ধার করেন, ডার্ক প্রিন্স এটার অর্থ তো আর করা যায়, মানে ব্যাখ্যা করার কিছু নাই। মনে করি তারেক রহমানের যে পলিসিগুলা, তার অতীতে যা কিছু হয়েছে তার পলিসিগুলা আমি মনে করি যে ইটস ওয়ার্থ ডিসকাসিং। তাকে টাইম ম্যাগাজিন বলছে যে তার ভবিষ্যৎ সংস্কার হচ্ছে একটা টেকনোক্রেটিক ভিশন, টেকনোলজি ব্যবহার করে এবং এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে দেশের মানুষের জন্য কিভাবে লাইফটা একটু ইজি করা যায়, সেটার একটা ফ্রেমওয়ার্ক তিনি ওই ইন্টারভিউতে দিয়েছেন। কিন্তু টাইম ম্যাগাজিন কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড হিসেবে বলেছে তার সময় প্রচুর দুর্নীতি হয়েছে, 3 বার বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে তারা যখন ক্ষমতায় ছিলেন। এবং তারেক রহমান ব্যক্তিগতভাবে তিনি খাম্বা কেনার সাথে ইনভলভ ছিলেন, তার পরিচিত সোর্স থেকে বেশি দামে কিনেছেন, এই জন্য তাকে খাম্বা তারেক নামে মানুষ চেনে। আবার ইউএসের অডিও লিকও দেওয়া হয়েছে, সেইগুলা কি আমরা কিভাবে ব্যাখ্যা করব? তারেক রহমান, আমি যেটা বলবো এখানে, আই ওয়ান্ট টু ড্র আ প্যারালাল উইথ জয়ের ইন্টারভিউ আল জাজিরার। হি ওয়াজন্ট ডিফেন্সিভ, হি অ্যাকসেপ্টেড যে দেয়ার হ্যাজ বিন কন্ট্রোভার্সিজ থ্রু আউট হিজ পাস্ট লাইফ অ্যাজ আ ম্যান অফ পিপল, যেটা বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বৃহত্তম রাজনৈতিক দলের নেতা হিসেবে তার জীবনে কন্ট্রোভার্সি আছে, কিন্তু অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের প্রতি এগিয়ে যাওয়াটাই তার টার্গেট এখন। অবশ্য এইসব অভিযোগ তারেক রহমান স্বীকার করেননি, তিনি সবগুলোই অস্বীকার করেছেন। তিনি সবগুলোই অস্বীকার করেছেন, কিন্তু তিনি যেটা চান যে প্রতিহিংসার রাজনীতি বা নেম কলিং এর রাজনীতি থেকে তিনি বের হয়ে আসতে চান। আজকে তো আমাদের ফিনপালস মনে হয় একটা স্টোরি আছে যে 5টা শরিয়া ব্যাংকিং মার্জের নিয়ে, এবং সেইখানে আগে যে একটা কন্ট্রোভার্সি বা আলোচনা ছিল যে এরা গ্রাহকদের বা আমানতকারীদের কোনো ইন্টারেস্ট দিবে না, ওইটা নিয়ে ওই রিপোর্টে আসলে কি আছে? গভর্নর আজকে সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন যে আপ টু 9.5% পর্যন্ত, যেটাকে ইসলামী ব্যাংকের জন্য মুনাফা বলা হয়, আমরা যেটাকে সুদ বলি আর কি, পাবেন 26 সালের জানুয়ারি থেকে, এটা এফেক্টিভ। মাঝখানে কন্ট্রোভার্সিটা এসেছিল হঠাৎ করে, খুব একটা সেন্ট্রাল ব্যাংক একটা আরবিট্রারিলি
ইয়ে করলো যে 24 এবং 2025 এই 2 বছরের জন্য প্রথমে তারা চেষ্টা করেছে যে আমানতকারীদেরকে কোনো সুদ দেওয়া হবে না। পরবর্তীতে এটা নিয়ে যখন কন্ট্রোভার্সি বেড়ে গেল তখন বলেছে যে এটাতে 4% হারে এই 2 বছরের জন্য সুদ দেওয়া হবে। এটি অবশ্য এখনো মেনে নেয়নি আমানতকারীরা। তাদের কথা হচ্ছে যে আমরা তো এই প্রবলেমের রুট কজ আমরা না। So না, আমরা- শরিয়া ব্যাংকে কি সুদ দেওয়া হয় আসলে? মানে আই মিন সুদ না বলে এটাকে মুনাফা বলা হয়, হুম। অ্যান্ড ক্যালকুলেশনের একটা ভিন্ন পদ্ধতিতে তারা আসেন ওয়েটেড অ্যাভারেজ। তো ওই এই শরিয়া ব্যাংক গুলা কি প্রফিট করছে যে মুনাফা দিবে? না, তাহলে যাই হোক, এটা মানে আমি একটা কন্ট্রোভার্সি যেটা ছিল যে যেহেতু এই ব্যাংকগুলো প্রফিট করে নাই জি। এবং তারা লস করেছে, সেই ক্ষেত্রে আমানতকারীরা তো লসের অংশীদার। জি, সেটাই বলতে চাচ্ছিল যে এরকম ক্রাইসিসে থাকা একটা ব্যাংক সে যেহেতু এবং ইসলামিক পদ্ধতির ডিপোজিট করেছেন আপনারা, যে এই হেয়ারকাটটুকু আপনাদের নেওয়া উচিত। কিন্তু আবার আমানতকারীরা তখন বলছেন যে একটা যে আর্গুমেন্টে আর কি, যে যখন একজন ঋণ গ্রহীতা যখন ঋণ নেয় ইসলামী ব্যাংকিংয়ের দৃষ্টিতে, ব্যাংক সেখানে বিনিয়োগ করে, কিন্তু সেখানে যদি সেই ঋণ গ্রহীতা লোকসান করে, ব্যাংক আসলে কতটা তার লোকসানের অংশ নেয়। লোকসানের অংশ বাট নেয়। ব্যাংক কি তো আসলে আমরা কেন নিব? শরিয়া ব্যাংকগুলা কি ওই লোকসানের অংশ নিয়েছে কোথাও? আমরা আসলে ওই ধরনের কেস দেখিনি আর কি। তবে ইসলামিক ব্যাংকিং এর প্রিন্সিপালে সেখানে লোকসানের অংশ নেওয়া উচিত। নেওয়া উচিত, কিন্তু তারা যদি অতীতে নিয়ে না থাকে লোকসানের অংশ গ্রাহকদের কাছে, তাহলে তো তারা আসলে কতটা শরিয়া ব্যাংকিং করে সেইটার তো প্রশ্ন সেটি আসলে থেকে যায়। দীর্ঘদিনের বিতর্ক। এগুলো নিশ্চয়ই অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য একটা রাউন্ড টেবিলে আমরা এক্সপেক্ট করি যে এগুলো নিয়ে আরো স্পষ্ট আলোচনা হওয়া উচিত। যেমন ইসলামী সুকুক যেগুলো বাংলাদেশ সরকার ইস্যু করছে, তো বেশ কয়েকজন এক্সপার্ট কিন্তু আমাদের সঙ্গে আলাপকালে বলছিলেন যে সুকুকগুলো আসলে কতটা ইসলাম সম্মত, কতটা ডেভিয়েশন আছে উইথ দ্য ইসলামিক শরিয়া প্রিন্সিপালস, এগুলো নিয়ে আলোচনার দাবি রাখে নিশ্চয়ই। মার্চ ব্যাংকগুলা থেকে যে ক্রাইসিসটা ছিল গ্রাহকদের সাথে বা আমানতকারীদের সাথে, তাইলে ওইটা কি কেটে যাবে এখন? যদি 4%-এ আমানতকারীরা না মানতে চান, তারা যদি এখানে আপনার যে কি বলে যে রেজিস্ট্যান্স ক্রিয়েট করেন, সেন্ট্রাল ব্যাংক আবার কি করে, সরকার নিশ্চয়ই এগুলো নিয়ে আবার তাদেরকে ভাবতে হবে। তবে 26 সালের জন্য যেটা মার্কেট বেসড যে ডিপোজিট রেট অ্যানাউন্স করেছে, এটা ভালো। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ সংবাদ যাচ্ছে যে প্রধান দুই দল বিএনপি এবং জামাতের শীর্ষস্থানীয় নেতারা নির্বাচনের ঝুঁকিতে আছেন। এই রিপোর্টটাতে আসলে কি আছে? আমাদের এই প্রতিবেদনটির মাঠ পর্যায়ের যে আমাদের প্রতিনিধিরা আছেন তাদের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। তারা আমাদের এই প্রতিনিধিরা মাঠ পর্যায়ে ওই এলাকার লোকজনের সাথে কথা বলে যে তথ্য পাঠিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে এই দুটি দলের শীর্ষ যে 4টি পদ, চেয়ারম্যান বা আমির, আরেক দিকে হচ্ছে মহাসচিব বা সেক্রেটারি জেনারেল, এই দুই দলের 4 জন, এই 4 জনের মধ্যে 3 জনই নির্বাচনে কতটা সফলতা পাবেন এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাঠ পর্যায়ের লোকজন। এবং আমরা আমাদের প্রতিবেদনে দেখিয়েছি যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, আর অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই 3 জনই তাদের নিজ নিজ আসনে খানিকটা বেকায়দায় আছেন। সেটাকেই আমরা বলেছি যে ওনারা ঝুঁকিতে আছেন, যে ওনারা আসলে সেসব আসন থেকে পাশ করে আসতে পারেন কিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় জনপ্রিয় নেতা সারা দেশে। আমি তার নিজ এলাকায় কেন তার জন্য রিস্কি হচ্ছে একটু কি ব্যাখ্যা করবেন? ওনার যে নির্বাচনী ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু আহামরি ভালো না। আহামরি ভালো না এই অর্থে, উনি একবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। এর আগে কিন্তু উনি নির্বাচিত হতে পারেননি, এর পরেও কখনো হতে পারেননি। ওনার নিজস্ব ভোট বলতে যেটি, সেটি বিএনপির যে ভোট ওখানে সেই বিএনপির ভোটটিই ওনার ভোট। ওনার ব্যক্তিগত ভোট কতটা আছে এটি নিয়ে এলাকার মানুষই সন্দেহ পোষণ করে। তো ওখানে বরাবরই অতীতে আওয়ামী লীগের সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জামাতে ইসলামীর ভোট আগে অতটা ছিল না যে বর্তমানে জামাতে ইসলামী আগের ভোট যদি তাদের বহাল থাকে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বা বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে, এটি ঠিক। কিন্তু মাঠ পর্যায়ে এখন যেটি দেখা যাচ্ছে, ফখরুল ইসলাম আলমগীর বেশ লম্বা একটা সময় ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন,
এই দায়িত্বটি পালন করতে গিয়ে এলাকায় তৃণমূল নেতৃত্বের সাথে, বিএনপির যে তৃণমূল পর্যায়ে আছে তাদের সাথে এক ধরনের একটা দূরত্ব তার তৈরি হয়েছে। এই নীরব ক্ষোভ সেটি নীরবেই তার বিপক্ষে যেতে পারে ভোটের বাক্সে। জামাতের আমির ঢাকাতে কখনো নির্বাচনে জিতেননি, এবার তিনি কেন জিতবেন না সেইটাই বা আমরা কেন বলছি? আসলে রাজধানী ঢাকা মোটামুটি একটা বাইপোলার পলিটিক্যাল পার্টির মধ্যে একটি দ্বিদলীয় চিন্তাভাবনা, হয় বিএনপি নতুবা আওয়ামী লীগ নতুবা বিএনপি, এর বাইরের চিন্তা খুবই কম, এই বিশেষ করে এই ঢাকা এবং রাজধানীতে, খুদ রাজধানীতে। তো এখন যেহেতু আওয়ামী লীগ নেই, সুতরাং বিএনপি এককভাবে এখানে বড় দল এবং তাদের ভোট অতীতেও অনেক বেশি ছিল। জামাতে ইসলামী কখনোই ঢাকায় কোনো আসনে, সেই 1991 সাল থেকে যদি আমরা ধরি যে ভালো নির্বাচন হচ্ছে, তখন 1991 বা 1996 জামাতে ইসলামী কখনোই একটি আসনে 10% কিছুটা কম বা প্রায় 10% ভোট পেয়েছিল। বাকি আসনগুলিতে সেই 1.5%, 2%, একটি আসনে সম্ভবত 7% এরকম ভোট পেয়েছে। তো এই যে জোয়ারটি এসেছে এবার বলা হচ্ছে, এই জোয়ারে তাদের ভোট বেড়েছে নিঃসন্দেহে, আমরা সেটি মনে করি। কিন্তু আমাদের যে মাঠে ঘাটের রিপোর্টাররা ওনারা এসে বলছেন যে সেই ভোটটি এতটি বাড়েনি যে বিএনপির যে 30-35% সলিড ভোট যেটিকে বলা হয়, সেই ভোটটিকে অতিক্রম করতে পারে, অতটা ভোট বাড়েনি জামাতে ইসলামীর। এই কারণে উনি দিন শেষে ধানের শীষের কাছে হারবেন, কোনো ব্যক্তির কাছে নয়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে আসনে নির্বাচন করছেন, তিনি অতীতেও এখানে নির্বাচিত হয়েছেন এবং এবারও তার বিরুদ্ধে যে শক্ত প্রতিদ্বন্দ্বী দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী কেন জিতবেন? যেরকম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার নির্বাচিত হয়েছেন, মিয়া গোলাম পরোয়ারও একবারই নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। এই 2001 সালে কিন্তু বিএনপি এবং জামায়াতে ইসলামীর জোট ছিল, তার মানে দুই দলের সম্মিলিত ভোট। মজার ব্যাপার হচ্ছে ওই আসনটিতে এককভাবে মিয়া গোলাম পরোয়ারের ব্যক্তিগত কিছু ভোট আছে। অতীতের 1991 সালের ভোটে যদি দেখা যায় যে তিনি প্রায় 18% ভোট পেয়েছিলেন, সেখানে পরের বারই অন্য একজন প্রার্থীকে যখন ওই আসনে জামাতে ইসলামীর প্রার্থী করেছিল, তার ভোট নেমে এসেছিল 10%-এরও নিচে। অর্থাৎ বাকি ভোটগুলি মিয়া গোলাম পরোয়ারের ব্যক্তিগত ভোট। তো সেই হিসেবে যদি 1991 সালেই ওনার প্রায় 18% ভোট থাকে, এবার সেটি আরও বেড়েছে, এটি বাস্তবতা। সেটিও এই একই রকমের প্রশ্ন যে কতটা বেড়েছে। সেখানে বিএনপির ভোট ওনার চাইতে কিঞ্চিত আহামরি বেশি ছিল না, কিঞ্চিত বেশি ছিল, 25-26%-এর মতো ভোট ছিল বিএনপির। সেখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ এবং হিন্দু ভোট। ওই আসনটিতে একটি বড় সংখ্যার ভোটার সংখ্যা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। মিয়া গোলাম পরোয়ারের আসনটিতে হিন্দু ভোটাররা ইতিমধ্যে বিএনপির দিকে ঝুঁকেছেন। বিএনপির প্রার্থী অতীতে অন্য একটি আসন থেকে জয়ী হয়েছিলেন, তিনি মোটামুটি প্রভাবশালী ওই এলাকার। তিনি যেভাবেই হোক আওয়ামী লীগের কিছু ভোটার এবং হিন্দু ভোটার বিশেষ করে তাদেরকে তার দিকে টেনে নিতে পারছেন বলে এখন পর্যন্ত মনে হচ্ছে, যে কারণে গোলাম পরোয়ার সাহেব বেশ খানিকটা ঝুঁকিতে পড়ে গেছেন। এই ঢাকা 17 আসনে তারেক রহমানের জন্য ঝুঁকির কি আছে? কারণ এখানে তো সবসময় বিএনপি বা বড় দলই জিতেছে, কখনো তো জামাত বা অন্য কোনো ছোট দল এই আসনে জিতেনি। তাহলে তারেক রহমানের জন্য ঝুঁকিটা কোথায়? তারেক রহমানের জনপ্রিয়তা অনেক, এটি স্বাভাবিক। তিনি যে মাপের নেতা, সেখানে তিনি যেভাবে জয় লাভ করার কথা সাধারণ মানুষ ভাবে, হয়তো সেটা হবে না। আমরা বলেছি যে দিন শেষে হয়তোবা সেখানে একটা ভালো রকমের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। ওই আসনে গত 1.5 বছর যাবৎ জামাতে ইসলামীর প্রার্থী বেশ অনেক কাজ করেছেন, বিশেষ করে বস্তি এলাকাগুলিতে। সেখানে বিএনপি হঠাৎ করে ঢুকে কতটা ঢুকতে পারছে সেটি নিয়ে যেরকম কিছুটা অনেকেই সন্দিহান, একইভাবে আরেকটি হচ্ছে যে অভিজাত যে এলাকাগুলি, গুলশান, বনানীর মতো, ক্যান্টনমেন্টের মতো অভিজাত এলাকাগুলি, সেখানে বরাবরই দেখা যায় যে ভোটদানের হার কিছুটা কম থাকে, অনেকেই ভোট কেন্দ্রে যেতে চায় না। গুলশান এলাকায় আপনি যেটা বলতে চাচ্ছেন, গুলশান এলাকার ভোটাররা 3 দিন ছুটি পেলে বিদেশ চলে যায়, আর নিম্নাঞ্চলের মানুষের ওইখানে জামাতের প্রার্থী অনেক কাজ করেছেন। কিন্তু এবারও যে গুলশান বনানীর
বা ওই এলাকার লোকরা 3 দিনের ছুটি পেলে যাবে বিদেশে, এমন তো কোনো গ্যারান্টি নেই। সেই ক্ষেত্রে তারেক রহমানের তো জিতার রিস্ক থাকবে না, তাই তো? হয়তো বিএনপির অনেক লোক মনে করবে যে তারেক রহমান সাহেব তো এমনিতেই জিতবে না, আমি না গেলেও জিতবে, আমার ভোট না দিলেও জিতবে, এইভাবে আমি না গেলেও চলবে এরকম মনে করে বিএনপির অনেক ভোটার নাও যেতে পারে ভোট কেন্দ্রে। সেটাকে যথাযথভাবে এখন থেকে মোকাবেলা করতে না পারে, তাহলে তারেক রহমান সাহেব যে ব্যবধান আশা করে, সবাই আশা করছে যে যেই ব্যবধানে উনি জিততে পারেন, সেই ব্যবধানটি তো পাবেনই না, হয়তোবা উনি বেশ খানিকটা ভালো রকমের প্রতিদ্বন্দ্বিতায় পড়তে পারেন। থ্যাংক ইউ।